নমস্কার বন্ধুরা, ফের আরেকটা দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু একদম লেভেল ছাড়াই, সত্যি মাথার উপর দিয়ে যাচ্ছে। এরকম ভিডিও আসছে, আমাদের চমকে দিচ্ছে, নতুন নতুন আশা করতে পারিনি এতটা তাড়াতাড়ি এই সমস্ত ডিসাইড করা হয়ে যাবে। মানে মাঝে শুনছিলাম যে পদত্যাগ করে দেবে ইউনূস সরকার, মানে হঠাৎ করে দুদিনের মধ্যে সবকিছু চেঞ্জ। মানে ইন্ডিয়াতে তো মানে পদত্যাগ করে দিয়েছে এরকম একটা অবস্থা নিউজের মধ্যে। পদত্যাগ মুখে মুখে হয়ে গেছে, নিউজে হয়ে গেছে। বাংলাদেশের মধ্যেও এরকম হয়ে গেছে। আমি বাংলাদেশে কতগুলো নিউজ দেখছিলাম, মানে তাদের নিউজে কি পেয়েছে মানুষ, যেটা হবে না সেটাও হইয়ে দিচ্ছে। মানে কি বলো, নিউজে যা করতে পারে সেটা অসম্ভবই সম্ভব। এদিকে মারা গেছে, এদিকে মারা যায়নি, এদিকে মরে গেছে। ভাই যায়নি, ওই কাওয়াকাদেরকে কতবার মেরেছে তার কোনো ঠিক নেই। জ্যান্ত মানুষকে মেরে ফেলছে ভাই, কি অবস্থা। উচিত জাতীয় সরকারের রূপরেখা চূড়ান্ত, কে কোন পদে যাচ্ছে, মানে কে কোন পদ পাচ্ছে, মানে বুঝতে পারছো গাইস, কে কোন পদ পাচ্ছে। অনেকদিন হয়ে গেছিল বাংলাদেশে, কিন্তু পদটা নির্ধারণ হয়নি। পদটা কিন্তু মানে স্পেসে ছিল, কেউ কোন পদে ছিল কিনা সেটা বলতে পারবো না। অ্যাকচুয়ালি এটা সত্যি কি, কারণ সরকার গঠন হয়নি যেহেতু, বুঝতে পারছো, কারণ উপদেষ্টা কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু মানে প্রধান সরকার নয় এখনো, কিন্তু মানে উপদেষ্টা, কি বলে ওটাকে, মানে এখনো পর্যন্ত সরকার গঠন হয়নি। তো যেহেতু ভোট না হলে আমরা জানতে পারছি না যে কে কোন অ্যাকচুয়ালি সত্যি কি পদ ছাড়াই যখন ইউনূস সরকারকে আনা হয়েছিল তখন কিন্তু সাধারণ মানুষ, তারপর ছাত্র সমাজ, সবাই সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু জিনিসটা করা হয়েছিল। সেরকমই হয়েছে নাকি ভোট হওয়ার আগে কি করে হয়? হ্যাঁ সেটাই, মানে কে কনফিউশন এখন দূর করে মানে কে কোন পদ পাচ্ছে, এটা মানে কনফিউজিং কথা। কারণ এটা সম্ভব কি অসম্ভব সেটা ভিডিওর মধ্যেই দেখবো হঠাৎ করে দুদিনের মধ্যে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ঢাকার জাতীয় প্রেস ক্লাব, দুপুর 2টা। হলরুমের বাতাসে অদ্ভুত এক গন্ধ। গরম চায়ের কাপের পাশে ফিসফাস চলছে সাংবাদিকদের মধ্যে। কেউ জানে না আজ কি ঘটতে যাচ্ছে। হঠাৎ মঞ্চে উঠলেন এক সাবেক সচিব, হাত তুলে থামালেন গুঞ্জন। তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সত্য বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। মজার ব্যাপার হলো কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই। সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয়তা কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ডক্টর ইউনূসের হাতে। এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও। ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন, দিল্লি এ ব্যাপারে খুশি নয়, কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি। এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদানি আম্বানিদের কনসেশন বাতিল, সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী। কিন্তু শুধু এই কারণেই নয়, তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন। তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্র দর্শনে রূপ নিতে চলেছে। তিনি রাজনীতিবিদ নন, কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে। তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টা সক্রিয়। তার নামে তৈরি হয়েছে অন্তত 2টি সাদা কাগজের বিশ্লেষণ, একটি নিরাপত্তা কাঠামো নিয়ে, অন্যটি তথ্য প্রযুক্তি ও নগরভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা। বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে। ডক্টর ইউনূসের ছায়ায় থাকবে এক নীরব অভিভাবক সরকার।
মানে যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা, কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য। এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে, তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট, এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল, কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক ছায়া রাষ্ট্র। এটা কথা ঠিক কথা, একদম তার পিছনে কেউ নেই। এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই। বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত। ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা। তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে? প্রফেসর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মানেই মোদি বিরোধী ঢাকা, যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন। এখানে প্রশ্ন উঠছে, জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল? যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয় তবে তিনি থাকবেন কোন ভূমিকায়? রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী, এ কি তার জন্য গ্রহণযোগ্য, নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে? নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন, এই জাতীয় সরকার কদিনের? নির্বাচন কবে হবে? নাকি এটি হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র? প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা। প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র, যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। এর অর্থ গণতন্ত্রের নামে গোপন প্রশাসন, প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র। দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে দুলছে। বিশ্লেষকরা দ্বিধায়। এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটা ট্রানজিশনাল মডেল, যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে। তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন, যেখানে নির্বাচনের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র নয়, বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র। এমনকি এটিকে বাংলাদেশ 2 নামে ব্যাখ্যা করছেন কেউ কেউ। একটি শীতল, পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা। এই ধারার প্রবক্তারা যুক্তি দেন, এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট, যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য। তারা যুক্ত করেন, অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে এটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে। অন্যপক্ষ বলছে এ এক চরম রাজনৈতিক প্রহসন, যেখানে কিছু কূটনীতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার। জনগণের কোনো মত নেই, ভোট নেই, পার্লামেন্ট নেই। এটি এক নেটওয়ার্কড কূ, যার সেনাবাহিনী নেই, কিন্তু আছে মিডিয়া, অর্থ এবং আন্তর্জাতিক সিলমোহর। তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না, বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন হয়ে উঠছে একটি সম্ভাব্য পালাবদলের ঘণ্টা। সবকিছু চলছে, আলোচনা হচ্ছে, বিতর্ক জমছে, কিন্তু এক ব্যক্তি এখনো নীরব, ডক্টর ইউনূস, যিনি আলোচনার কেন্দ্রে, যেন এক নীরব ঘূর্ণিঝড়। রাত 3টায়ও তিনি ফোনে কথা বলেন। প্রেস ক্লাবের আলো নেভার অনেক পরও তিনি কাজ করেন। তাকে নিয়ে নাকি চলছে ভারতে, আমেরিকায়, চীনে ব্যাকডোর বৈঠক। কিন্তু এই বৃদ্ধ মানুষটি যেন ঠিকই জানেন, রাজনীতি এখন আর কেবল নির্বাচনের খেলা নয়, এটি এক শীতল যুদ্ধ, ক্ষমতার, কূটনীতির, রাষ্ট্রের অভ্যন্তরে। আর সেই যুদ্ধের মাঝখানে একটি নাম, জাতীয় সরকার, আর একটি মূল ছায়ামূর্তি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কি শুনলাম ভিডিওর মধ্যে, মানে খেলা তলে তলে চলছে, কিন্তু মানুষ জানতে পারছে না। মানুষ কিন্তু হঠাৎ করে সেই আভাসটা পেয়েছে, কিন্তু ভেতর থেকে অনেকদিন ধরেই প্রকল্প চলছে। হ্যাঁ, মানে বিশেষ করে একটা কথা বলি, মানে নাম যেন কি, ডক্টর ইউনূস, আমি নামটাই ভুলে গেলাম। তো ডক্টর ইউনূস স্যার কিন্তু প্ল্যান্ট, হ্যাঁ, মোহাম্মদ ডক্টর ইউনূস। তো অবশ্যই একটা কথা বলবো তাকে নিয়ে, তিনি কিন্তু চুপচাপ শীতল মনে কিন্তু খেলা দেখিয়ে যাচ্ছে বা খেলছে। ওনার একটা ইন্টারভিউতে দেখেছিলাম, যেখানে কিন্তু কোনো সময় নেগেটিভ কথা বলে না, সবসময় পজিটিভ কথা বলে। সে কি করে গ্রো করবে, বাংলাদেশ কি করে গ্রো করবে, তার মাইন্ডে কিন্তু সেটাই চলে। তার পেছনে কে লাগছে, তার নিয়ে কে সমালোচনা করছে, সেসব দেখার তার টাইমই নেই। মানে দেশটাই কিভাবে আগে বাড়াবে, কিভাবে অর্থনৈতিক করবে, সেটা তার মস্তিষ্ক। তার চাওয়া পাওয়া কিছুই নেই যে কন্টেন্টের মধ্যে বুঝতে পারছি। তার কথা, ব্যবহার, আমি আগের দিন একটা ভিডিও দেখছিলাম, সব সময় তিনি চেষ্টা করছে যে দেশটাই কিভাবে আগে বাড়াবো, দেশের অর্থনীতি। সত্যি খুব, মানে এমন ভাবে ফানি, যেটা নিজেকে ছোট করেও দেশটাকে এগিয়ে নিয়ে যায়, ছোট করে কিছুক্ষণের জন্য মানুষকে এনজয়মেন্ট করাতে একদম, মানে রিয়েলিটি তো সবাই জানে। তো মানুষ, একটা মানুষ আমাকে খারাপ বললো,
একটা মানুষের খারাপ তো জানিস না, সবাই জানে আমি কেমন, তাই না? অবশ্যই। সেটাই তো ডক্টর ইউনূস স্যার কেমন সবাই আস্তে আস্তে জানতে পারছে বা দেখতে পাচ্ছি, আর খুব ভালো লাগছে তার ব্যবহার, কথাবার্তা। বাংলাদেশকে নিয়ে অনেক কিছু ভাবে, হ্যাঁ। অনেক কিছু করতে যায়, সেই জিনিসটাই বেশি বড়। না না, রিসেন্টলি এই যে 8 মাস দেখলাম তাকে নিয়ে, সত্যি মানে এই যে দেশটার 9 মাস পরিবর্তন, পড়বে এবার। হ্যাঁ 9 মাস হতে যাচ্ছে, তো একটা কথা বলে তার এই যে ডেভেলপ মস্তিষ্ক কাজগুলো করে দেখাচ্ছে সে সত্যি প্রথমে কিন্তু কিছুই ফাঁস করে না, হ্যাঁ। একেবারে লাস্ট মানে মোমেন্টে এসে শেষ সেই জিনিসটা একদম রিভিল করে। এটা কিন্তু অবশ্যই। বাস্তব, এটা সত্যি অনেকেই করে এটা না, যারা করে তারাই কিন্তু সাকসেস অনেকেই কিন্তু বলে করে যে আমি এটা করব, কিন্তু হ্যাঁ করব করব হ্যাঁ, করব করব তো এটা কিন্তু হয় করা না। হয় না, তো কিন্তু করে না করে করে দেখিয়ে তারপরে যদি বলে হ্যাঁ করেছি, হ্যাঁ। সেটা কিন্তু কারণ ডক্টর অন্যরকম। ইউনূসকে দেখে যতটুকু আমরা পজিটিভ অবশ্যই। রিভিউ পাই, উনি কিন্তু সাদা মিটে সাদা মিটে মানুষ যাকে বলে, কথাবার্তা বলে, সাধারণ মানুষের মধ্যে মিশে যায়, হ্যাঁ। মানে কথাবার্তা কেউ বুঝতে পারবে না তার মাইন্ডে কি চলছে, মানে যে কাউকে খারাপ লাগবে না তার কথা, বা এমন ভাবে বলবে না যে তার মস্তিষ্কে খারাপ একটা লাগবে। নেগেটিভ এনার্জি সবসময় কাজ করে। নেগেটিভ না, পজিটিভ। Positive মানে energy কাজ কয়দিন তো দেখি খালি ভুল উল্টোটা বলছে, রিয়েলটা বলছে না, হ্যাঁ। আমি দেখি নেগেটিভটা কাজ করছে। তো অবশ্য ওনার অবশ্য মস্তিষ্ক মাথায় পজিটিভ, আমার নেগেটিভ চলছে সেই জন্য দেখি সব সময় উল্টো পাল্টা বলছে, হ্যাঁ। মানে যেটা বলা থাকে সেটা বলছে না, যেটা বলা মাথায় থাকে। আমার টেনশন চলছে হ্যাঁ, সেই জন্য। তো বয়স বাড়ছে, টেনশন তো বাড়বেই, আর অবশ্যই। মানুষ বড় হচ্ছে, সবাই বড় হচ্ছে, এককালে তো কিছু তো জীবনে একটা করতে হবে, হ্যাঁ, আর ভালোবেসে ভালো ভালো ভিডিও বানাবো, আর চেষ্টা করবো তোমাদের কমেন্ট সাথে থাকতে হবে, করো। আর ভিডিও কমেন্ট করতে হবে। একদম, আর লাইক যদি না করো লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব like করে করে দিও। দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।